সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনা অনুষ্ঠানে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা জুলাই মাস চলছে এবং জুলাইয়ের সনদ বাস্তবায়ন, সংস্কার এইসব নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আর এর বাইরে আজকের দিনের আলোচিত অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই নিয়ে কথা বলবো, কোন প্রেক্ষাপটে কীভাবে তাকে বহিষ্কার করা হলো, তার সংসদ সদস্যপদ টিকে থাকবে কিনা এই নিয়ে আলোচনা আছে। আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ঠিক ডান পাশে রয়েছেন শামসিয়ারা জামান, মানে জুলাই ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি, এবং জুলাই শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। আপনাকে এনটিভির এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার বাঁ পাশে রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি এবং 11 দলীয় জোটের অন্যতম সদস্য লেবার পার্টি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর সর্ববামে রয়েছেন মুস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। মুস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমরা শুরুটা একটু করতে চাই শামসিয়ারা জামানকে দিয়ে। আপনি একজন শহীদের মা, জুলাই শহীদের মা, এবং আমাদের প্রফেশনের একজন সাংবাদিকেরও মা। এই মুহূর্তে আপনি জুলাই ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন। আপনি শুরুতেই যদি আমাদেরকে একটু বলেন যে এই তাহির জামান প্রিয় 24 জুলাইতে কিভাবে মৃত্যুবরণ করেছিলেন, এই নিয়ে একটু স্মৃতিচারণ যদি করেন। শাহাদত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। আমার ছেলে জুলাই মাসের 10 তারিখে আমার কাছ থেকে বিদায় নিয়ে ও ঢাকায় চলে এসছে। ও নতুন একটা চাকরিতে ও জয়েন করবার জন্য। ওর মেয়ে 4 বছর বয়স এবং মা বিদায় নিয়ে যখন আসলো, তার ব্যাগটা আমি গুছিয়ে দিয়েছিলাম যে বাবা তুমি ঠিকঠাকভাবে ইন্টারভিউ দিও। ও 3 জায়গা থেকে ইন্টারভিউ ডাক এসেছিল। 11 তারিখে মনে হচ্ছিল যে কিছু একটা ব্যাপার স্যাপার ঘুরছে। 12 তারিখ, 13, 14 আমি বললাম যে তুমি ইন্টারভিউর জন্য কি কোথাও গিয়েছিলে? যে আম্মু আসলে একটু দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম, একটু স্থিতিশীল হোক, তারপরে আমাকে ওরা ডাকবে। 15 তারিখে যখন আমি টিভি দেখছিলাম, তখন ওকে দেখছি যে ও একটা স্টিকে করে ওর ক্যামেরা নিয়ে ও সামনে দৌড়াচ্ছে। যখন ব্যারিকেডটা ভেঙে ছাত্ররা সব শাহবাগের দিকে, ঠিক ওই জায়গাটাতে আমার ছেলেকে আমি যখন দেখি, তখন ওকে আমি রাতেবেলা ফোন দিই। বললাম যে বাবা তুমি এত সামনে থাকতেছো, তুমি একটা নতুন জায়গায় জয়েন করবে, তোমার বাচ্চাটা, তোমাকে তো বাচ্চার মুখের দিকে তাকায়, তোমাকে ভালো থাকতে হবে, আম্মু আমি সাবধানে আসি, তোমরা সাবধানে থাকো, দেশের অবস্থা খুব একটা ভালো না। কারণ আমরা যারা বিভিন্ন জেলা বিভাগীয় শহরে থাকি, আমরা কিন্তু ঢাকার দিকেই তাকিয়ে থাকি। আপনি কি তখন ঢাকায় ছিলেন না? আমি তখন আমার বাসা রংপুর, আমি তখন রংপুরে ছিলাম তার মেয়েকে নিয়ে। 16 তারিখ, 17 ওকে ফোন দিলে তখন ও খুব বিরক্ত হচ্ছিল, ও ব্যস্ত। 19 তারিখে ঠিক 12টার দিকে আমার বাসার সামনে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তা আমি অনেকক্ষণ ধরে কাঁদছে, আমি গিয়ে দেখি যে আমাদের পাড়ারই একটা কুকুর কাঁদছিল। কুকুর যে একটা বাচ্চার মতন করে কাঁদতে পারে, এটা আমি সেদিন তো আমি বললাম যে সেটা আজকে যে কোন মায়ের বুক ফাঁকা হবে, আমার মেয়েকে বলছিলাম। ঠিক 2টা-2:30টার দিকে ওর মেয়ে 4 বছর, তো ওর মেয়ে ওর বাবা থাকতে একটা গান ও শিখেছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।
তো তখনও আমি বললাম, মনে হয় দেশ নতুন করে বুঝি আবার সরকার পাল্টাবে, একটা নতুন মনে হয় আবার স্বাধীন হবে। কথাগুলো সেদিন বলছিলাম আমি। ঠিক 4টার দিকে আমার মেয়ের সঙ্গে কথা বলছিল, অনেকক্ষণ ধরে কথা বলছিল আমার মেয়ে, ওরা 2 ভাই বোনে। তো আমার কাছে মোবাইলটা আনতেছে, তো বলতেছে, ওর কথাটা আমি শুনতে পেলাম যে আম্মুকে দে তো, আমি একটা সুখবর দিব। কাছে আস্তে আস্তে বলতেছে, আম্মুকে এখন দিস না, আমি রাতের বেলা সুখবরটা দিব। ঠিক 5টার দিকে আমি আমার বাসার জানালাটা খুলে দেখি যে স্কুল মাঠটা পুরো ছেলে ভর্তি হয়ে গেছে, মানে আকাশে ধোঁয়া, গুলির শব্দ। তখন আমি বাসা থেকে তাড়াতাড়ি করে নেমে গেলাম। আগে 2 দিনও আমি রাস্তায় নেমেছিলাম। তো যাওয়ার পরে দেখি যে সবাই দিক বিদিক ছুটছে, ছেলেপেলেদের গায়ে রক্ত, কেউ বলছে গুলি লাগছে, কেউ বলছে যে আমার বাসার সামনেই কিন্তু যে কয়জন মারা গিয়েছে, রংপুরে আমার বাসার সামনেই যে কয়েকজন ওখানে পড়ে গুলি লেগে মারা গিয়েছে। তো ওই মুহূর্তে ওর আঙ্কেল দেখে আসতেছে, আমাকে বলতেছে যে বাসায় আসো। তো আমি যখন বাসায় যাচ্ছিলাম, আমার কেন জানি আমার হাঁটুটা ভেঙে যাচ্ছিল। তো বাসায় যাওয়ার পরে আমাকে বলল যে প্রিয়র গুলি লাগছে। তো প্রথম খবর পেলেন? প্রথম খবর পেলাম। আমি আসলে 90 সাল থেকে আমি নারীদের নিয়েই কাজ করি। আমি জীবনে খুব স্ট্রাগল করে আমি একটা জায়গায় এসেছি। তো ওই জন্য অনেক সময় অনেক কিছু সহজে আমাকে নাড়া দিতে পারে না, কারণ দুঃখ সইতে অনেক জায়গায় আমি বেশ শক্ত হয়ে গিয়েছিলাম। তা আমি তখন ভাবলাম, উপরে উঠে গিয়ে চিন্তা করতেছি আমি কাকে ফোন দিব, কার কাছে খবর পাবো যে আসলে প্রিয় কোন জায়গায়। তখন মায়ের মন ভাবছিলাম যে আমার ছেলে কোথায় পড়ে থাকবে আমি হয়তো জানবো না। ইতিমধ্যেই অনেকেই আমাকে ফোন দিচ্ছে, বলতেছে আমরা প্রিয়কে খুঁজতেছি। 4-5 থেকে খবর আসতেছে। তো ঢাকায় ওই মুহূর্তে ওর যে বড় ভাইরা, সাংবাদিকরা, দৃক পাঠশালার যে টিচাররা, এটা আমি পরবর্তীতে জানলাম তারা সব জায়গায়। তার আগে আমি মা জানছিলাম যে আমার ছেলেকে তো কেউ চেনে না, কিভাবে আমার ছেলেকে আমি খোঁজ পাবো। তো ঠিক 9টা-10টার দিকে কেউ একজন ফোন দিয়ে খুব কান্না করছে যে মা, তোমার ছেলে মারা গেলে তুমি গর্বিত হবে না? তো অনেকক্ষণ বলতেছে। আমি ভাবছি প্রিয় বাবা তুমি কোথায়, কোন জায়গায়, তুমি বলো, আমি কাউকে বলছি তোমাকে ওখানে নিয়ে আসবে। আমি ভাবছি ও হয়তো গুলি লেগে কোথাও লুকায় আছে, ও চিপায় পড়ে আছে, ওর কিন্তু কথায় কথায় মোবাইল ওর অফ হয়ে যায়। ও একটু আনভোলা টাইপের মানে ছেলে ছিল। পরে জানলাম যে ওর বন্ধু বলতেছে মা আমার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, আমরা প্রিয়কে খুঁজতেছি। যাই হোক, তখন দেখে আসতেছে আমার বাসায় সবাই আসতেছে। আমি তখনও বুঝতে পারিনি যে মারা গেছে। রাত 1টার সময় আমার বোন বারান্দায় কথা বলছে। রাতের ফোনগুলোর আওয়াজগুলো একটু বেশি জোরে। একজন বলল যে প্রিয়কে আমরা ঢাকা মেডিকেল মর্গে পেয়েছি। প্রিয় যে আসলে ওখানেই ওর শেষ নিঃশ্বাসও ত্যাগ করছে, তখন ওই মুহূর্তে আমি মা জানতাম না। ওই মুহূর্তে সবাই বলছে যে আমাদের তো আর আসলে হাসপাতালে মানে চারপাশে খুঁজতেছে, কিন্তু আত্মীয় স্বজনরা কেউ আর, তখন তো কারফিউ দিয়ে দিয়েছে। পরের দিন সকালে 12টার সময় আমার মামা, ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা যখন যায়, তখন আমার ছেলেকে যে জুতোটা ওর পায়ে ছিল, এই জুতোরও একটা কাহিনী আছে। আমার ছেলে খুব জুতো হারাতো। আমি এই জুতার জন্য ওকে প্রায় বকা দিতাম, তোমাকে এত দাম দিয়ে জুতা কিনে দিই, তুমি জুতা হারাও আর স্পঞ্জ পরতো। আমি সেটা পছন্দ করতাম না। আমার ছেলে সুন্দর হ্যান্ডসাম থাকবে। তো এবার ঈদে ওই
ও জুতোর দোকানে আমার মেয়ে নিয়ে ঢুকছে, তা আমাকে চুপ করে বললো, আম্মু ভাইয়া না একটা জুতা পছন্দ করছে, তুমি আবার না বলিও না। আর আমার ছেলে সবসময় আমার সামনে কম দামে জিনিস কিনবে। তা আমি বললাম কোনটা? বলে না আম্মু এটা এমনি দেখলাম, তুমি একটা দেখো এই 500-600 টাকার দামের একটা জুতা হলেই চলবে। তা আমি ওকে যখন জুতাটা কিনে দিলাম বললাম যে হেঁটে দেখো, আবার পরে বলবে যে আমার পায়ে লাগতেছে। সে জুতো সহই ওকে আমি ব্যাগে দিয়েছি এবং বলেও দিয়েছি জুতা কিন্তু এবার তুমি নষ্ট করবে না। তো যখন ওকে নিতে যায় ওই জুতাটা ওর পায়ে ছিল। ওর পায়ে আমাকে একজন বলল যে পায়ে একটা নাম্বার ছিল, 52 নাম্বার বা শিবির এই টাইপের কিছু লেখা ছিল। তো আমার মেয়ে ছবিগুলো দেখেছে, তো আমাকে বলতেছে আম্মু তোমার ছেলেকে তো তাও তুমি পাইছো, অনেক বাবা মা তার ভাইয়াদেরকে পাচ্ছে না। ভাইয়ার পাশে একটা ভাইয়া শুয়ে আছে, ভাইয়াটা এত সুন্দর, ভাইয়ার চেয়েও সুন্দর। মা তুমি কষ্ট পাও না, তোমার ছেলেকে তুমি পাইছো, তুমি ধরতে পারতেছো না, কিন্তু ওই ভাইয়াগুলোকে আদৌ তার বাবা মায়ের কাছে ফিরে যাবে? পরের দিন হাসপাতালে যখন ওকে নিতে যায় পুলিশ অনেক হ্যারাসমেন্ট করছে। হ্যাঁ আপনারা বলছেন কোথায় কোথায় মারা গেছে, তাহলে চলেন সেখানে। তখন ওর এক বড় আপু এক ভাইয়া ছিল, তাদেরকে আপনারা বেশি বাড়াবাড়ি করলে। পরদিনই তার লাস্ট কি রংপুরে নিয়ে গেছিল ঢাকা থেকে? পরদিন না, মানে তার পরের দিন, মানে মাঝখানে একদিন গেছে, তার পরের দিন ফ্যামিলি মেম্বারের লাশ নিয়ে গেল এবং আপনি 21 তারিখে আপনি রংপুরেই ছিলেন। জি। এবং 21 তারিখে আপনার সন্তানের লাশটি দেখতে পেলেন। 21 তারিখে ওই দিন রাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সময় অনেক ঝামেলা হয়েছিল। পরে 21 তারিখে নিয়ে যাবার পরে যখন সকালে নিয়ে গেল, খুব তাড়াতাড়ি দুপুরের মধ্যেই কারফিউ শেষ হওয়ার আগে আগেই জানাজা পড়ানো, মানে মাটি দেওয়া হয়েছে। এবং ওই দিন রাত 3টার সময় আমার বাসায়, আমরা এর পরের অংশটা একটু পরে ইয়ে করব, যে এই দিনই তাকে দাফন করে দেওয়া হলো এখানে। জি, দাফন করে দেওয়া হলো 22 তারিখে। দাফন করার পরে আরেক বর্বরচিত ঘটনা। এই ঘটনাটা আমরা পরে শুনে। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান নিরান, আপনার কাছ থেকে আমরা একজন মায়ের মুখে তার সন্তানের শহীদ হওয়ার ওই সময়কার অবস্থাটা আমরা পুরোটা শুনলাম। আপনি কি মনে করেন যে এই যে একইভাবে আরও 1400 শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, এবং তারও আগে 17 বছরে আরও অনেকে শহীদ হয়েছে, গুম হয়েছে, আত্মত্যাগ হয়েছে, আমরা এই শহীদদের মর্যাদা এর মধ্যে কতটুকু দিতে পেরেছি? আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথে আমরা আছি কিনা? ধন্যবাদ। আমি এনটিভির সকল দর্শক যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার সহ আলোচক সঞ্চালক, আসলে আমাদের জুলাই গণ অভ্যুত্থানটা তো আন্দোলনের আমরা সামনেই ছিলাম এবং প্রত্যেকটা দিনই আমরা আমাদের, বিশেষ করে লেবার পার্টি, আমাদের ছাত্র মিশনের নেতাকর্মীদের নিয়ে আমরা প্রতিদিন বের হয়েছি। আমাদের সাথে প্রিয়র মা আছে, শহীদ প্রিয়র, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে মাঝে মাঝে মনে হয় যেন জুলাই বিপ্লব বলতে কিছু বাংলাদেশে হয়নি। দীর্ঘ 2 বছর পরে আমাদের আজকে উপলব্ধি যে এটা একটা স্বাভাবিক একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। এটা আমাদের যারা এমপি, মন্ত্রী, সংসদে যারা বগল দাবিয়ে কথা বলছেন, তাদের আচরণে মনে হয় না যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রত্যাশার চাওয়ার জায়গাটাই এই সরকারের পতন হয়েছে, পালিয়ে গিয়েছে। আমি নিজে 4 তারিখে আমি ঢাকা জজকোর্টে আমার একটা মামলায় হাজিরা ছিল। আমার ওয়াইফ অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টের লয়ার, জজকোর্টেরও। মানে জুলাই 4 তারিখ, আগস্টের 4 তারিখের কথা। ওই দিন ভয়াবহতার কথা আমি বলবো। তো আমরা গিয়ে কেবল রিক্সা থেকে নামছি, এর ভিতরেই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো। সেখানে আমার ওয়াইফ
তার পায়ে গুলি লেগেছে এবং তাকে পরে আমরা ওই আইনজীবীদের যে হাসপাতাল ক্লিনিক আছে ওখানে নিয়ে ওখানে নিয়ে গিয়েছি। দুর্ভাগ্য যে তাকে আমরা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করতে পারিনি। তো আমাদের শহীদ আউয়াল মিয়া লেবার পার্টির মহানগর নেতা আমাদের যাত্রাবাড়িতে শাহাদত বরণ করেছে। আমাদের ছাত্র মিশনের নাইম হাওলাদার যাত্রাবাড়িতে শাহাদত বরণ করেছে। আমাদের একাধিক লেবার পার্টির নেতার পায়ে রড ঢুকানো, এক জায়গা থেকে গুলি ঢুকে আর এক জায়গায় গেছে। আমাদের ঢাকা মহানগরের আমাদের সামান্য সামর্থ্যটুকু দিয়ে আমরা লড়াইতে ছিলাম। আমরা একটা পরিবর্তন চেয়েছি। আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল আমরা চাই নাই, আমরা নেতার পরিবর্তন চাই নাই, আমরা চেয়েছি একটা সিস্টেমের পরিবর্তন চেয়েছি, যেই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী, কোনো একনায়কতান্ত্রিক কোনো ব্যবস্থা থাকবে না, নতুন করে জালেমের তৈরি হবে না, হাসিনার মতো একটা দানবের আমরা আবার বাংলাদেশে দেখব না। এই জন্য সিস্টেম বদলানোর জন্য আমাদের মূলত আমরা একটা সংস্কার চেয়েছি। যেই রাষ্ট্র আছে এই রাষ্ট্রকে পাল্টাতে হবে, এটাই ছিল আমাদের সবার। এখানে শহীদের মা উপস্থিত আছেন। তো আমরা আসলে তো তা পাই নাই। দীর্ঘ 1400 তো আপা বলছেন, আমি মনে করি 2000+ আমাদের শাহাদত হয়েছে। 2000 শাহাদত আমি জানি না আমাদের আজকে যারা ক্ষমতাসীন আছেন তাদের উপলব্ধি, তারা কথায় কথায় বলেন তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আমরা তো অক্ষর অক্ষরে চাই না, আমরা চাই যে শুধুমাত্র এই যে ব্যালটে আমরা যে গণভোটের যে এখানে যেগুলো আছে, এখানে যে কয়টা আছে এই কয়টা সহ এখানে সবগুলো আর কি বলা আছে যে কি করতে হবে কি করতে হবে না। আমরা গণভোটের রায়টা চেয়েছি, বাস্তবায়ন হোক। কিন্তু ইরন ভাই, আমি আপনার কাছে এই আলোচনা আমরা কন্টিনিউ করব। আমি দীপু ভাইয়ের কাছ থেকে প্রথম পর্বে আমরা একবারে আমি শেষ করে দিচ্ছি। আমি দীপু ভাইয়ের কাছ থেকে একটু 1 মিনিট শুনে আমি আবার ওই আলোচনা কন্টিনিউ করব। আমরা আসলে আমাদের প্রত্যাশার জায়গাটা, প্রত্যাশা আমাদের অনেক ছিল না, আমাদের একটা পরিবর্তন ছিল, আমাদের প্রত্যাশা ছিল, সেই পরিবর্তন হয়নি। শুধুমাত্র যেই সেই আছে, আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আর ভবিষ্যতে এটা কতটুকু আমাদের প্রত্যাশা পূরণ হবে এটা নিয়ে আমরা সন্দিহান। জনাব মুস্তাফিজুর দীপু, জুলাই বিপ্লব বলে কিছু হয়নি বলে মনে হচ্ছে এবং স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসছে। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের কাছে এমনটি মনে হচ্ছে। আপনি কি মনে করেন? না, রাজনীতিকদের তো ধরেন প্রত্যেকটা দলের নিজস্ব ইয়ে আছে, ম্যানিফেস্টো আছে, তাদের পার্টিসিপেশন আছে। কিন্তু ধরেন একেবারে রাজনীতির বাইরে থেকে একজন নাগরিক হিসেবে আমার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার পূরণের জায়গাটা হলো শেখ হাসিনার বিদায়, দুঃশাসনের অবসান হয়েছে, স্বস্তিতে থাকতে পারছে। এটা হলো প্রথম ধাপ। পরের ধাপেরগুলো উনি বললেন, তো পরের ধাপগুলো সেটা পর্যায়ক্রমে যদি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যায়, মানুষ যেটা হয়েছে এটাও তো অনেকদিন পর একটা এটা তো অকল্পনীয় ব্যাপার। জি, এইটার জন্যই তো 15 বছর ধরে তো আমি তো এটাই শুনছি, শেখ হাসিনার পতন হবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে কি বলে এই স্বৈরাচারের বদলে যারা আন্দোলন করছে তারা ক্ষমতায় আসবে। তো এখন তারা ক্ষমতায় আছে, বিরোধী দলেও আছে। তারপরে যে আকাঙ্ক্ষা নিয়ে একটা বিপ্লব উত্তর সরকার, সেই আকাঙ্ক্ষা, ওনার অভিযোগ যেটা, সেই আকাঙ্ক্ষাগুলি তো ধরেন বিএনপির আকাঙ্ক্ষা, জামাতের আকাঙ্ক্ষা। ধরেন জামাতের আকাঙ্ক্ষা সবচেয়ে ভালো হতো কি যদি একটা ইসলামিক একটা স্টেট হতো, জামাতের দলের ইয়ে হিসাবে, নাম হিসাবে। একটা কমিউনিস্ট পার্টির আকাঙ্ক্ষা কি থাকে, সে ক্ষমতায় যাবে, কমিউনিজম প্রতিষ্ঠা করবে। সমাজতান্ত্রিক দলের আকাঙ্ক্ষা থাকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তো এখন আমি তো ধরেন ডেমোক্রেসির মধ্যেই বাংলাদেশ চলছে, সেই হিসেবে আমি দেখি ডেমোক্রেসির সামনে সবচেয়ে বড় বাধা ছিল হচ্ছে স্বৈরতন্ত্র, স্বৈরশাসন এবং সুষ্ঠু নির্বাচন না হওয়া। এই দুইটা অপসারণ হয়েছে। আমি একবারে আমার এত প্রত্যাশা নেই, আমি ক্ষুদ্র মানুষ, রাজনীতিকরা তো অনেক বড় স্বপ্ন দেখেন, আমি নাগরিক হিসেবে ছোট ছোট স্বপ্ন দেখি। প্রথম কথা হলো যে আমি আমার সবচেয়ে বড় প্রত্যাশা যে আমি এখন দেশে থাকতে পারতেছি, পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ। আমি দেখছি যে বিরোধী দলের বিরুদ্ধে কোনো দমন পীড়ন নিপীড়ন নেই এবং গুম খুন নেই, যেটা 15 বছরে বাংলাদেশে এমন কোনো রাজনীতিক নেই। আমরা তো ধরেন বটেই। জুলাইকে নিয়ে যে একটা অভিযোগ মুস্তাফিজুর রহমান ইরান করেছেন, এ নিয়ে আপনি কথা বলছিলেন এবং স্বাভাবিক নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে এরকম মনে হচ্ছে।
মনে হচ্ছে গণ অভ্যুত্থান নামক কিছু হয়নি। আর এই কথাগুলো বলছেন, আপনি বলছেন দুটো বড় অর্জন এর মধ্যে, যেটা আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, সরকারের পরিবর্তন হয়েছে এবং একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নিয়ে তো খুব একটা মতবিরোধ তো নেই যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমেই নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কত দূর এবং এটা কেন বারবার আস্থাহীনতার মুখে পড়ছে? সরকার, বিরোধী দলগুলো কেন আস্থায় নিতে পারছে না সরকারকে যে তারা জুলাই সনদের কিংবা সংস্কারগুলো করবে? না, আমি সেটা তো বলছিলাম যে দেখেন, ধরেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়ন, সেটাও যেমন এক একটা দল তার নিজস্ব পলিসি থাকবে, প্রতিটা দলের থাকবে। এখন ক্ষমতা আছে বিএনপি, সে তার মতন করে করবে, এবং যেহেতু তার আগে গত 2 বছরে 18 মাসে নানা আলাপ আলোচনা হয়েছে, সেই আলাপ আলোচনার মধ্যে আমরা দেখি যে সংস্কারের কথা 5ই আগস্টের আগে আমি শুধু বিএনপির কথাই জানতাম যে 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল, এবং তো ওইটার সাথে আমি দেখি যে এখানকার অনেকগুলি মিল আছে। এখন মোটা দাগে আপনি সব আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন করতে পারবেন না। এখনো আমরা বলি না মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার আকাঙ্ক্ষা আজকে 52-54 বছরও আমরা বাস্তবায়ন দেখিনি। তো আপনি সেটা একই, তো আপনি রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের আরও মানে গণতান্ত্রিক করা, আরও আধুনিক করা, উন্নত করা, সেটার জন্য কি কি থাকবে, কি কি উপাদান যুক্ত করলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একটা আদর্শ রাষ্ট্র হয়, সেটার জন্য এটার তো কোনো শেষ নাই। আজকে ধরেন আমি বললাম প্রথম ভিত্তিটা তো যে অবস্থা ছিল, একটা মুক্তিযুদ্ধের মতন অবস্থা ছিল। মানে আমরা 5ই আগস্টের পরে যেটা দেশ পাইছি, একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা সব কিছু, প্রশাসন কোনো কিছু ছিল না, পুলিশ বলে কিছু ছিল না, আর্মিকে এসে ঠেকনা দিতে হয়েছে। একটা যুদ্ধের পরে যেরকম একটা পরিস্থিতি হয়, বাংলাদেশের অবস্থাটা সেরকম ছিল। সেখান থেকে আপনি প্রথম ধাপে আপনি একটা ধাপ অতিক্রম করেন, তারপরে ধাপে ধাপে যান না, অসুবিধা নেই। 5 বছর পরে আবার নির্বাচন আছে, সেখান থেকে যতটুকু এখন এগোবে সেখান থেকে আপনি আরও উন্নত করেন। তখনও দেখেন আমি নিশ্চিত 5 বছর পর আমরা আবারও বলবো যে জুলাই এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাও এখনো বাস্তবায়ন হয়নি। এই অপূরণটা যতক্ষণ থাকবে, এটাই হচ্ছে মানে একটা ভালো দিক না। তাইলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই জুলাইয়ের যে সংস্কারের দাবিগুলা, যে আকাঙ্ক্ষাগুলা, এটা বাস্তবায়ন করতে এই 5 বছরেও সম্ভব হবে না, আরো বেশি সময় লাগবে? না না, এটা হবে না তো। এটা যতটুক এগোবে, ধরেন এখন সামনে একটা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটা সুষ্ঠু নির্বাচন, তাই না? ওইটা যদি সংবিধানে, কিন্তু যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছছে এবং এখানে একটা এগ্রিমেন্ট এক ধরনের পৌঁছেছিল যে 180 কার্য দিবসের মধ্যে, ওয়ার্কিং ডেইজের মধ্যে এই জুলাই সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন হবে, যেটা ঐকমত্য কমিশনের একটা প্রস্তাব ছিল। যদিও আপনি বলতে পারেন যে জুলাই আদেশটা তো গণভোটে পাস হয়েছে, কিন্তু বিএনপি এটা মানছে না। আমি সেজন্যই বলছি, আমি সেজন্যই বলছি যে যেহেতু এটা নিয়ে মতভেদ আছে, সুতরাং সংস্কারের কিছু দিক যদি এই 5 বছরে আমরা দেখি, অন্তত সুষ্ঠু নির্বাচনটা, এরপরে ভালো নির্বাচন হলে যাদের কি কি বাস্তবায়ন হয়নি সেই গুচ্ছগুলো যখন কি ভোটারদের কাছে নিয়ে আসবে, তখন তার ভিত্তিতে জনগণ ভোট দেবে, তখন তারা সেটা বাস্তবায়ন করবে, এবং সেটাও দেখবেন যে সব পূরণ হবে না। সুতরাং ওই আকাঙ্ক্ষাগুলি আপনি একেবারে 100% ফুলফিল হবে, এটা কখনো হবে না। এখন যদি মনে করেন এই 5 বছরে যদি 10-20% হয়, আমি মনে করি এটা একটা এগোনো। আর সবচেয়ে এগোনোটা আমি বললাম তো যে একটা স্বৈর শাসনের অবসান ঘটছে। আমরা ওনাদের তো অনেক ত্যাগ তিতিক্ষা মানে ব্রেকে বলছিলেন, সেই তুলনায় আমাদের কিছুই না, কিন্তু তারপরে এমন অবস্থা ছিল যে কখনো দেশে মানে থাকবো এটা চিন্তা করিনি। 2020-এর পর থেকে দেশের বাইরে বাইরে কাটাইছি, এবং আমার মতন অনেক গণমাধ্যমের যারা রাজনীতি করে না, তারাও পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেই তুলনায় রাজনীতিবিদদের আরও কঠিন অবস্থা। তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী, তিনি যদি দেশে থাকতেন, তিনি কি বাঁচতেন না তো। ওনার যে চিকিৎসার যে পরিস্থিতি ছিল, তো মৃতপ্রায় অবস্থায় তাকে লন্ডনে নেওয়া হয়েছে। সেই মানুষটা এখনো বলছেন না যে আমার পিঠে এখন আমি ব্যথা অনুভব করি। তো সেই মানুষটা তো ফিরে আসছে এবং সে এখন প্রধানমন্ত্রী। এটা কি অ্যাচিভমেন্ট না? ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, মুস্তফা ফিরোজ যে কথা বলছেন যে 10-20% যদি বাস্তবায়িত হয়, সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। এখন যাই হোক, মুস্তফা ফিরোজ ভাই যা বলছেন এটা তার বক্তব্য।
দেখুন 5ই আগস্টের পরে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংসস্তূপে পরিণত করেছে। সংবিধানকে কেটে ছেটে তাদের মতো করে, আমার কাছে সংবিধান আছে, এখানে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে মনে হয় যেন এটা আওয়ামী লীগের একটা গঠনতন্ত্রে পরিণত করেছিল। এবং বেগম খালেদা জিয়া বলেছিলেন যে গণতান্ত্রিক সরকার আসলে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং সেই জায়গা থেকে আমরা এই 5 তারিখের পরে চেয়েছিলাম সংস্কার। আমাদের 3টা দাবি ছিল, আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন চাই। জি, প্রথমে আমাদের দাবি ছিল সংস্কার, তারপরে বিচার শেষ হতে হবে, তারপরে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে বেইমানি করেছে। তিনি এই এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, নতুন একটা রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জাগিয়েছে। কিন্তু ঠিক একইভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেমন 11-এর পরে শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে, ঠিক একই কাজ করেছে ডক্টর ইউনূস। তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবকে দেশে নিয়ে এসে তার কাছ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এসেছে। এবং এটা সংসদের ভিতরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছে যে ডক্টর ইউনূস নিজে গিয়ে তারপর ট্রফি দিয়ে এসেছে লন্ডনে। তো যার কারণে এই যে একই কাজ, যেই কাজ মঈনুল আহমেদ ফখরুদ্দিন করেছেন, সেই কাজ ডক্টর ইউনূস করেছেন। আমাদেরকে শুধুমাত্র পরিবর্তনের আশার বাণী শোনানো হয়। আমরা এই যে রাষ্ট্র সংস্কারের জন্য মোস্তফা ফিরোজ ভাই বলেছেন যে আগামী নির্বাচনে ভোটারদের কাছে যাবে যেই যে দল তার ইসের সংস্কার বা পরিবর্তনের বার্তা নিয়ে যাবে। আরে ভাই, বার্তা নিয়ে তো এই নির্বাচনে গিয়েছিলাম আমরা তো এই নির্বাচনে খালি মাঠে যাই না। আপনি তো জানেন যে এখানে আমাদের সমস্ত দফাগুলো নিয়ে দীর্ঘ 9 মাস আমরা ঐক্যমত্য কমিশনে কাজ করেছি। 30টি রাজনৈতিক দল, বিএনপি সহ আমরা প্রতিদিন বসে বসে ঐক্যমত্য হয়েছি। সেই ঐক্যমত্য জায়গাতে আমরা সিগনেচার করেছি, বিএনপিও করেছে, আমিও করেছি, অপরাপর দল করেছে যে আমরা এই বিষয় আমরা মেনে নেব। আমরা যেই ক্ষমতায় যাবে আমাদের যেই জায়গাগুলোতে আমরা একমত এবং যেই গণভোটের যে ব্যালট, এটা আমরা মেনে নেব। এবং সেই মোতাবেক আমরা কোর্টে যেতে পারবো না, এটাকে আমরা প্রশ্নবিদ্ধ করব না। কিন্তু আমরা দেখলাম নির্বাচনে আমাদের প্রথম অধিবেশনের শেষের দিনে আমাদের যিনি ঐক্যমত্য কমিশনের যিনি ছিলেন, তিনি বললেন যে যদি বাহানা করে নির্বাচন দীর্ঘায়িত করা হয়, এজন্য আমরা এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেছি। এটা কি প্রতারণা না? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। আপনারা করবেন কি এখন? দেখুন, আমরা মনে করি যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে আছেন, তো জোটগতভাবেই আপনারা কি করবেন? প্রথমত আমাদের কর্মসূচি চলছে। আমরা আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেই জনগণ গণভোট দিয়েছে তাদের কাছে আমরা যাচ্ছি, তাদের বক্তব্য শুনছি এবং আমাদের এই কর্মসূচির পরে নতুন ধাপে আবার কর্মসূচি আসবে। আমরা মনে করি যে সংসদ আজকে সার্বভৌম, তার চেয়ে সার্বভৌম হচ্ছে গিয়ে আমাদের জনগণ। বিএনপির স্লোগান হচ্ছে জনগণ সকল ক্ষমতায় উৎস। এবং এই বাংলাদেশে গণভোটের রাজনীতির প্রবর্তকই হচ্ছে বিএনপি তার কাজের জন্য, তার সুবিধার জন্য গণভোট মেনে নেবে আর তার অসুবিধার জন্য গণভোট ছুড়ে দেবে। এটা তো হতে পারে না, এই রাজনীতি তো হতে পারে না। এই রাজনীতি তো আমরা চাই না এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। তো আমরা এই জন্য আমি যেই জায়গাটা আজকে কেন বিএনপি গণভোটের রায় মানতে চায় না, এটার কারণও আমরা জানি। আপনি দেখেন এখানে 4টা প্রশ্ন, ক, খ, গ, ঘ। প্রথমত এখানে বলা আছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এরপরে খতে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হইবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদের নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের 100 জন সদস্য বিশিষ্ট, মানে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। বিএনপি চায় না যে নিম্ন কক্ষের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষকে এই দায়িত্ব তাদের কাছে যাক। বিএনপি চায় না এই কারণে যে এই সংস্কার হলে দলের চেয়ারম্যান একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি 2 পদে থাকতে পারবে না। আমরা রাষ্ট্রের যেই পরিবর্তনগুলো চেয়েছি, আমরা সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য আমরা আলোচনা করেছি, একমত হয়েছি। আমরা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়টি আমরা কিন্তু এই বিষয়গুলো তো আপনি দেখেন গুম কমিশনের অবস্থা, আপনি দেখেন মানবাধিকার কমিশন, দেখেন আমাদের দুদক সংস্কার কমিশন, এগুলোকে তো অলরেডি বিএনপি গুম করে ফেলেছে।
এই 10টি অধ্যাদেশ তো একবারে নাই হয়ে গিয়েছে। তো যার কারণে আমরা মনে করি যে আজকে জনগণের যে রায়, জনগণের রায় কখনো নষ্ট হতে পারে না। জনগণের রায় প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। আমরা যারা জনগণের রাজনীতি করি, জনগণ নিয়ে কাজ করি, আমরা জনগণের কাছে যাচ্ছি। এবং এই বিএনপি শুধুমাত্র এই গণভোট নয়, আপনার মনে আছে 95 সালে যখন আন্দোলন হয় সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া এদেশে কেউ নিরপেক্ষ নাই, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বলেছিলেন। সেই বিএনপিকে কিন্তু আন্দোলনের মুখে 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে তারপরে তাকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে পরিবর্তন করতে হয়েছিল। বিএনপির তো উচিত ছিল 91 সালে ক্ষমতায় যাওয়ার পরেই তত্ত্বাবধায়ক সরকার করা উচিত ছিল, কারণ তারা কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্য দিয়ে এসেছিল, স্বাভাবিকভাবে তার আসে নাই। তো যার কারণে বিএনপি সবসময় সবকিছু করে, কিন্তু বাধ্য হয়ে করে। আমরা তাদেরকে বাধ্য করতে চাই। আমরা আলোচনায় আসব। আমরা এই মুহূর্তে আবার শামসিয়ারা জামান আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে জুলাই, যেমনটি উনি বলছিলেন যে 3টা গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন, সংস্কার এবং বিচার। তো আমরা এখন বিচার নিয়ে একটু কথা বলতে চাই। আমরা নির্বাচন নিয়ে কথা শুনেছি, সংস্কার নিয়ে কথা শুনেছি। আপনার সন্তান জুলাই শহীদ সাংবাদিক তাহির জামানের বিচার প্রক্রিয়াটা কি পর্যায়ে আছে, আপনি যদি আমাদেরকে একটু জানান, দর্শক শ্রোতাদের একটু বলেন। তাহির জামান প্রিয়র যে মামলাটা আমি 20 আগস্ট নিউ মার্কেট থানায় করেছিলাম, সেদিন সকাল 10টায় গিয়েছিলাম মামলা করতে। রাত 12টার সময় সেই মামলা নিতে তারা বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। সেদিন আমার পাশে, মানে 20 আগস্ট সেদিন আমার পাশে মিডিয়া থেকে শুরু করে ঢাকা ভার্সিটির সব ছেলেপেলেরা, প্রিয়র যারা বন্ধু বান্ধব বড় ভাইরা ছিল, সবাই মিলে সেদিন আমরা ওই থানা ঘেরাও তারা করেছে। শেষ পর্যন্ত আমরা বাধ্য করেছি মামলা নিতে। গণঅভ্যুত্থানেরও 15 দিন পরে। জি। তো কেন তখন এটা নিয়ে আপত্তি উঠছিল কেন? তখন তো অন্তর্বর্তীকালীন সরকারি দায়িত্বে ছিল, ডক্টর ইউনূস সরকারি দায়িত্বে ছিল 20 আগস্টে। তখন যারা থানায় ছিলেন আসলে তারাই তো আগের লোকজনই ছিল, ওই মুহূর্তে তো তারাই ছিল। তারা তো চাবে না যে তাদের বিরুদ্ধে আবার অভিযোগটা তারা গ্রহণ করুক বা তাদের ভাই বেরাদার এইখানে থাকুক, জড়িত আছে। এবং তারা সেই জায়গায় তখন এই লোভটাও দেখিয়েছিল যে প্রিয় বেঁচে থাকতে যেটা করতে পারবে না, তার চেয়ে বেশি গুণ আমরা সহযোগিতা করব প্রিয়র বাচ্চার জন্য। তো পরবর্তীতে যাই হোক মামলা করা হয়েছে মাত্র 8 জনের নামে। তারা কি পুলিশের সদস্য? সবাই ফ্যাসিস্ট হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে চেইন ওয়াইজ যাদের মাধ্যমে গুলিটা শেষ পর্যন্ত গিয়ে যায়, এতটুকুই। কারণ ওই মুহূর্তে তো তার আমরা দেখিনি যে আসলে কে, তখন আমাদের কাছে তখন কোনো ফুটেজ ছিল না। পরবর্তীতে আমরা একটা ফুটেজ পেয়েছি, তো সেখানে দেখা গেল যে এখন এসে মামলাটার কি অবস্থা, 33 জন আপনার এপিবিএন ছিল। জি। তো যেখানে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, আমার সন্তানকে যখন নিয়ে গেল, এই 33 জন ছেলেকে ঘিরে রাখলো, পকেট থেকে তার মোবাইল সবকিছু তারা সিজ করলো। তারা একটা গাড়িতে যখন আমার সন্তানকে মানে দুলাই ফেলে দিল, সমস্ত চিত্র যখন পেলাম, পাবার পরে আমরা তো সেই মামলাটা করেছি। করার পরে এই লাস্ট একটা ফুটেজ পেলাম। সেই ফুটেজে দেখা গেল যে এটা মামলা করার পরে, আমরা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালও মামলা করেছি, তার অনেক পরে যে ফুটেজটা পেয়েছি তাতে আমরা জানলাম যে গুলিটা এসেছে যে আপনার ল্যাবএইডের ওই দিক থেকে। তো এতদিন ধরে মামলার জন্য আমি তাদের ইয়েটার জন্য তাগাদা দিচ্ছিলাম। তারা এতদিন বলল যে হ্যাঁ, আমরা আসলে পাচ্ছি না যে গুলিটা কোথা থেকে লাগলো। তো তখন আমি তাদের কাছে বারবার করে বললাম যে 33 জন যারা ছিল আপনারা তাদেরকে অ্যারেস্ট করেন, যে আসলেই অ্যারেস্ট করলেই তো জানা যাবে যে এখানে গুলিটা কে করেছে। ওখানে একজন পুলিশের ছিলেন, উনি ওদেরকে পরিচালনা করেছিলেন। তো পরবর্তীতে এই কিছুদিন আগে আমি চিফ প্রসিকিউটরের কাছে কোনো একটা কাজে আমরা গিয়েছিলাম ফাউন্ডেশনের হয়ে। তখন অনেকক্ষণ পর উনি আমাকে দেখে বলল যে আপনার পরিচয়টা। আমি বললাম যে এরকম আমি তাহির জামান প্রিয়র মা, আমি আসলে ফাউন্ডেশনের সেক্রেটারি। তো আপনি বসে আছেন, আপনার ছেলের মামলার খবর কি? তখন উনি ওনার পাশে ব্যারিস্টার, ওনার কাছে জানতে চাইলেন।
আমার আয়ুকে ফোন দিলেন। দেওয়ার পরে আমি তখন মোবাইলে আমার ছেলের ছবিটা দেখালাম। তো দেখার পরে আমার আয়ু বলতেছে, স্যার ওটা তো হেলিকপ্টার থেকে গুলি করছে। তো সেদিন আমি আসলে একটু অবাক হয়ে গেলাম। এতদিন ধরে জানছি যে এপিবিএন গুলি করেছে, এখন পরে যখন বলা হলো যে এপিবিএন গুলি করেনি, তাহলে আপনাদেরকেই তো খুঁজে বের করা লাগবে, ইনভেস্টিগেশন তো আপনারাই করছেন যে কোথা থেকে গুলিটা আসলো। আমি তো অবশ্যই চাবো না নিরাপরাধ কেউ এখানে সাজা পাক। তো তখন চিফ প্রসিকিউটর বলল, আপনি বলেন কি, এইগুলি তো হেলিকপ্টার থেকে লাগার কথা না। তারপর উনি বলছেন যে না, এটা এপিবিএন করেছে। বলে কি, এটা তো কোনো কথা হলো না। পরের দিন উনি আমাকে আবার ডেকেছেন, আবার আয়ুর সঙ্গে বসে কথা বলেছেন চিফ প্রসিকিউটর। তারপরে কয়েকদিন পরে আমাকে ওনারা ডাকলেন, প্রিয় যেখানে শহীদ হয় ওই জায়গাটাতে। তারা আইসিটি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা গিয়েছিলেন সবাই, এবং আমি এবং আমার যে ফাউন্ডেশনের লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর উনিও গিয়েছিলেন, এবং আমার ছেলের যে সাক্ষী সেও গিয়েছিল। আসলে দুঃখজনক, আমি মানে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চেয়েছিলাম। আমি বারবারই তাদেরকে বলেছি, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই, আপনারা আপনাদের কাজটা করেন, আমি অন্য কারো মতন এসে আপনাদের কাছে আমি চিল্লাচিল্লি করব না। তো ওনারা বারবার উপরের দিকে তাকাচ্ছেন। আসলে আমার ছেলে গুলি তো লাগছে এদিক দিয়ে গুলি লেগে এই পাশে বের হয়ে গেছে। সেখানে উপর থেকে, আমি তো একজন সাধারণ নাগরিক, আমি যদি বলি যে না এটা উপর থেকে লাগবে না, আমার যে কর্নেল আকবর উনিও বলছেন যে এটা লাগার কথা না। তো এ পাশে যে পুলিশ ছিল, আমি যেটা বুঝতে পারছি যে তারা তাকে সেভ করার চেষ্টা করছে। তারা বলছে যে না, তাহলে এপিবিএন মারছে। তাহলে আপনি এতদিন বললেন যে এপিবিএন এর গুলিতে প্রিয় মারা যায় নাই, এই দেখেন ঠাস ঠাস করে গুলির শব্দ আসলো, প্রিয় কিন্তু পড়েনি, এই যে লাস্টে ঠাস করে। তাহলে এটা কে করলো? তাহলে এই পাশে যে পুলিশ ছিল, এতদিন আমাকে বলছিল যে পাশে পুলিশ তারা শনাক্ত করতে পারছে না, কিন্তু চিফ প্রসিকিউটরের চাপে পড়ে এখন কিন্তু বের হয়ে আসলো ওখানে পুলিশ ছিল। আমার যে সাক্ষী সেও বলেছে যে এখানে পুলিশ আসতেছে, তাদের কাছেও প্রমাণ আছে। তাহলে এত কিছু প্রমাণ পাওয়ার পরে আজকে দেখেন যে 2 বছর হয়ে গেল, আমি তাদের প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলাম। আমি যতবারই গেছি আমাকে যা বুঝ দিয়েছে, আমি সেই বুঝ নিয়ে আসার সময় বলেছি, আমি আপনাদেরকে বিশ্বাস করছি যে পরিবর্তন দেশ হবে। আজকে পুলিশ সংস্কারের কথা আমরা বলছি, আমি বিশ্বাস করি যে এই পুলিশের মধ্যে ভালো কেউ আছে, আপনারা ভালো কেউ আছেন যে আপনারা খারাপকে রক্ষা করবেন না। তা আমি আসলে ভীষণ কষ্ট পেয়েছি, যে বলার মতন না। ওই দিন যখন ওখানে দাঁড়িয়ে দেখা হচ্ছিল, যে তখন বললাম যে আপনি কি বুঝতে পারছেন যে আমি মা, আমি আমার সন্তান এই জায়গায় পড়ে গেছে, টেনে নিয়ে এসছে, তা আমি কিভাবে সহ্য করে দাঁড়ায় আছি। আমি সহ্য করে আমি এই শোককে শক্তিতে রূপান্তরিত করছে এই কারণে যে আমি এই হত্যার বিচার চাই। আমি আমার সন্তানকে যখন বলেছে যে তাকে পোস্টমর্টেম করা হবে, কোনো মা, পৃথিবীতে কোনো মা চায় না তার সন্তানকে কাটুক। আমি ওই মুহূর্তে চাইছি এই ফ্যাসিস্ট হাসিনার বিচার, আমি ওই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার বিচার চাওয়ার জন্যই কিন্তু আমি আমার সন্তানের পোস্টমর্টেম আমি চেয়েছি। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু আমাকে তার ঢাকায় আনার চেষ্টা করেছিল, আমাকে টাকার লোভ দেখিয়েছিল, কিন্তু আমি বলেছি আপনার ম্যাডামকে বলেন আমি যাব না, কারণ আমার সন্তানকে আমি তার ফিরে পাবো না, হয় ফেরত দিক আর নয়তো আমাকে নিয়ে যাবে কি টাকার জন্য, আমি তো টাকা নিতে যাব না, আমার সন্তানকে আমি ফেরত চাই, নয়তো আমি বিচার চাই। আসলে পুরো ঘটনাটা বর্ণনাটা খুবই হৃদয় বিদারক এবং খুব স্বাভাবিকভাবেই একজন মায়ের অনুভূতি আমরা শুনলাম। আমরা একটু ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি। আমরা দেখেন এই জুলাই আন্দোলনের পর মানুষের এত ত্যাগ তিতিক্ষার পর আমরা যে জাতীয় সংসদ গঠন করলাম, এই জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসছেন তাদেরকে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন করে পাঠিয়েছে। আমরা মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেই শুরুতেই জানতে চাই এই ব্যাপারে, যে জামাত দলীয় সংসদ সদস্য সাতক্ষীরার যিনি নির্বাচিত, সাতক্ষীরা 4 থেকে নির্বাচিত হয়েছিলেন, তাকে নিয়ে একটা স্ক্যান্ডাল, এবং স্ক্যান্ডালের পর আজকে একদিনের মাথায় 24 ঘন্টার মাথায় আমি যদি বলতে পারি যে
জামাতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তারা বলেছে তার নৈতিক স্খলনের প্রমাণ তারা পেয়েছে তদন্ত করে। না, এটা তো এখন আপনার কাছ থেকে দুইটা জিনিসই, যে এই পুরো জিনিসটা আপনি কিভাবে দেখছেন, এবং আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন পার্লামেন্ট কভার করেছেন, সংসদীয় ব্যাপারে, সংবিধানের ব্যাপারেও আপনি অনেক রিপোর্ট করেছেন, তার সদস্যপদ নিয়ে মানুষের মধ্যে একটা কিউরিসিটি আছে, এই দুটো বিষয় নিয়ে আপনি কথা বলবেন। ধন্যবাদ। আসলে এটা দুঃখজনক ঘটনা নিঃসন্দেহে, কারণ জামাতের 68 জন সদস্যের মধ্যে 4 জন পুরনো, সেই পুরনোদের মধ্যে গাজী নজরুল ইসলাম একজন। তো সেই জায়গায় এসে একটা হোঁচট, আমি এটা মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা একেবারে খুব যে আনকমন পৃথিবীতে ঘটে না তা তো না, এরকম বিপর্যয় হয়। মানে বাংলাদেশের বাইরে আপনি যদি বিভিন্ন দেশের ইতিহাস দেখেন, এরকম রাজনীতিবিদদের এই ধরনের ঘটনাগুলো মানুষ আসলে অ্যাকসেপ্ট করতে পারে না, তো সেই কারণে হইচই হয় মন্ত্রী এমপি এদেরকে নিয়ে। তো এইটাও ঘটনা ঘটেছে, এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক। এটা তো আর ধরেন, এবং জামাত 24 ঘন্টার মধ্যে খুব দ্রুত গতিতে এটা যে তারা অ্যাকশনে গেছে, এবং শুধু অ্যাকশনে যায়নি, তারা চিঠিও দিয়েছেন নির্বাচন কমিশনকে। কেন দিয়েছে? তার সিদ্ধান্ত সদস্যপদ বাতিল হওয়ার জন্য। এখন সদস্যপদ বাতিলের বিষয়টা একটু জটিল এই কারণে যে দুইটা কারণে মানে বাতিল হতে পারে। একটা হলো যদি নিজে থেকে পদত্যাগ করেন, আরেকটা হচ্ছে 70 অনুচ্ছেদ অনুযায়ী যদি তিনি দলের বিপক্ষে ভোট দেন। কিন্তু পার্টি যদি কাউকে বহিষ্কার করে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে তার ইয়ে হয় না, মানে সদস্যপদ বাতিল হয় না। বাংলাদেশের যেমন ইনস্ট্যান্স আছে, মেজর আখতারুজ্জামান কিংবা লতিফ সিদ্দিকী কিংবা কিন্তু নিজে থেকে পদত্যাগ করেছে। কয়েকটা ঘটনার এগুলা নিয়ে অনেক, না আমি বলছি এগুলা নিয়ে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যেমন তারও আগে ওই যে গোলাম মাওলা রনি, আমি বলি গোলাম মাওলা রনি কে বহিষ্কার করছে, কিন্তু তিনি যেহেতু পদত্যাগ করেননি, তিনি কিন্তু শেষ পর্যন্ত ছিলেন 2008-এর এমপি। তারপরে মুরাদ হাসান, তিনিও কিন্তু এমপি হিসেবে ছিলেন। আবার লতিফ সিদ্দিকী নিজে থেকে যেহেতু পদত্যাগ করছেন, শেষ মুহূর্তে না, ওনার ব্যাপারে প্রসিডিংস হয়েছিল পার্লামেন্টে, নির্বাচন কমিশনে, এমনকি আদালতের মাধ্যমে শেষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল যে ওনার সদস্যপদ বাতিল করবে, কিন্তু যে মুহূর্তে এটা চূড়ান্ত হয়ে গেছে উনি নিজেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। একটু জটিল প্রক্রিয়া। হ্যাঁ, এখন সরাসরি কিছু বলা নেই এখানে। আমি মনে করি যে উনি গাজী নজরুল ইসলাম আর নিশ্চয়ই ভুল বুঝতে পারবেন, উনি এটা তো ভুলই, এবং তার নিজের অভিজ্ঞতার আলোকে তিনি হয়তো নিজে থেকে পদত্যাগ করবেন আর কি। এটা মানে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময় এই আশা করছেন যে উনি নিজেই পদত্যাগ করবেন না? জি, আমি সেটা মনে করি, অন্তত এইটুক বোধ হয়তো ওনার আছে। একটা স্খলন ঘটছে, কিন্তু একটা মানুষের জীবনের তো একটা দিয়ে পুরোটা মাপা ঠিক না। এটা মনে করেন একটা অ্যাক্সিডেন্ট, আমি সেইভাবেই দেখতে চাই। এর পিছনে অন্য কোনো কারণ কি আপনি সন্দেহ করেন? এই ঘটনাটা কি স্রেফ যতটুকু আমরা জেনেছি এটাই, সেটা আমি অলরেডি অন্য কোনো প্লট আছে, অন্য কোনো ষড়যন্ত্র আছে, কোনো কিছু থাকতে পারে? একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে না, আমি সেটা মানুষ এরকম প্রশ্নও কিন্তু তুলছে কেউ। সেটা ধরেন 501 কক্ষের মামুনুল হকের ক্ষেত্রেও সেই বিষয়টা যখন আসলো, ঘটনা সত্য, এইটা এখানেও ঘটনা সত্য, কিন্তু এই সত্য ঘটনাটা বলতে কি মামুনুল হকেরও দ্বিতীয় স্ত্রী, ওনারও দ্বিতীয় স্ত্রী, এটা সত্য নাকি অন্য মানে বিবাহ পূর্ব সম্পর্ক ছিল সেটা সত্য? মামুনুল হকেরও এটা দ্বিতীয় স্ত্রী ছিল না, কারণ যখন কি তিনি হলফনামা নির্বাচন কমিশনে দিয়েছেন, তিনি কিন্তু প্রথম স্ত্রীর কথাই বলছেন, দ্বিতীয় স্ত্রী কিন্তু আর নাই। তো ওইটাও সত্য ঘটনা ছিল, এটাও সত্য ঘটনা, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী না, মানে এটা হলো এক মেয়েলি নারী ঘটিত একটা কেলেঙ্কারি। এটা সত্য, দুটোই সত্য। তো দুটো সত্যের মধ্যে সুযোগটা নিছে, সুযোগটা আপনি করে দিয়েছেন, অন্যরা সুযোগ নিছে। ওইটা তো প্রতিষ্ঠিত যে শেখ হাসিনার সময়, শেখ হাসিনার সময় তারা সুযোগ নিয়েছে, এই সময় এই সুযোগটা নিয়েছে কিনা এটা নিশ্চিত না, কল্পনা করা যেতে পারে। কিন্তু ঘটনাটার সত্যতা এত বেশি যেখানে কে সুযোগ নিল কি নিল না, এটা একটা মানে তুচ্ছ হয়ে গেছে। ডক্টর মুস্তাফিজুর রহমান নিরান, আপনি কিভাবে দেখছেন এই পুরো ঘটনাটাকে? ধন্যবাদ। আসলে গাজী নজরুল বা আমি বা আপনি, আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের মানবীয় গুণাবলী, আমাদের চরিত্র, এগুলা সবারই তো
একই, কিন্তু শয়তান যখন কারো উপরে অসওয়াসা করে তখন তো শয়তান মনে করেন ওয়াসওয়াসা করছে, আপনি হয়তো এজন্য হয়তো এই ঘটনাটার অবতারণা হয়েছে। তো আমি মনে করি যে রাজনীতিবিদ বা যারা অন্তত প্রত্যেকটা মানুষেরই নৈতিক জায়গাটাকে ঠিক রাখা দরকার, এবং যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি হন তাদের আলাদাভাবেই নিজেদেরকে রক্ষা করা উচিত। আর তাদের তো বিভিন্ন ভালো গুণগুলো কি মানুষ বিবেচনা করবেন, জি, তো এটা হওয়া উচিত। আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামীকে যে তারা তাদের সমস্ত বিষয় তারা পুঙ্খানুরূপে পর্যালোচনা করে তারপর তাদের সিদ্ধান্ত নিয়েছে। এখন সংবিধান যেটা বলছেন এখানে তো ব্যত্যয় সময় ঘটছে। একেবারে নাই, হ্যাঁ, আমাকে তো যার কারণে 10 সেকেন্ড আমি শেষ। সংবিধানের দিকে যাব না, আমাকে যথেষ্ট আপনি সময় কমও দিয়েছেন, কিন্তু না, এটা বিরোধী দল মানে হিসাবে- সবসময় একটা অভিযোগ থাকে, এটা না না স্বাভাবিক। বিরোধী দল না, এমনি দর্শকের দেখতে পেরেছি। জি, জি। তো আমরা anyway, আরেকদিন আপনাকে আরো বেশি ইনশাআল্লাহ। সময় দেব তো ইনশাআল্লাহ। যার কারণে এই নজরুল ইসলামের ঘটনা শুধু নয়, আমরা তো দেখেছি যে নজরুল ইসলামকে যদি বলা হয় যে এটা একটা সাদা জামার মতো, মানে ইসলামী বা আলেম ওলামাদের বিষয়টা তাদের যদি ঠুনকো একজন একটা ঘটনা ঘটে, তো তাদের এটাকে প্রতি যেভাবে প্রত্যাশা মানুষের বেশি থাকে, যিনি অবশ্যই, আলেম অবশ্যই, হবেন, কিন্তু তিনি অন্য একজন আপনি মানুষের মনে চেয়ে তার করেন কাছে বেশি কালো প্রত্যাশা জামায়- নৈতিক বিষয়ে থাকবে। কালো জামায় যদি একটু পুরো দাগও লাগে। পুরো কালির বোতলও যদি পড়ে যায় তা আপনি দেখতে পাবেন না, কিন্তু একটা সাদা জামায় যদি একটা তিলা পড়ে, জি। খুব ছোট একটা কলমের আঁচড় পড়ে, তা দেখা যায়। আমি মনে করি যে আমাদের ইসলামী বা আমাদের আলেম ওলামা যারা আছেন তাদের সতর্ক হওয়া উচিত, এবং এই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া উচিত, এবং জানি কখনো কারো প্রতি জানি আঙ্গুল তোলার মতো অবস্থা না হয়। না হয় সেই প্রত্যাশাই আমরা করব, জাতির প্রত্যাশায় তাই থাকবে। আমরা শেষ করতে হচ্ছে। মুস্তফা ফিরোজ আপনাকে ধন্যবাদ, ডাক্তার ইরান ধন্যবাদ, এবং শামসিয়ারা জামান। আপনারা এই প্রসঙ্গে আর কথা বলতে পারলাম না, সময় একেবারে নেই। আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং আপনি অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন শহীদের মা হিসেবে এই জুলাই মাসে এসে আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠান দেখলেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।